শুধুমাত্র অর্থের অভাবে কবি আল মুজাহিদিকে বাসায় রাখা হয়েছিল, যে 15 লক্ষ টাকা লাগার পরে তাকে এত হিউজ নাম্বার টাকা ব্যয় করা তার পরিবারের জন্য কঠিন হয়ে পড়েছিল। কবি আল মুজাহিদি উনি আমাদের মাঝে নেই। এই কথাটি বলা এবং এইটা বিশ্বাস করা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। ওনার মতো বয়োজ্যেষ্ঠ মানুষ চলে যাবেন, এটাই স্বাভাবিক, কিন্তু উনি আমাদের মাথার উপরে একটি বিশাল ছাদ হিসেবে ছিলেন। উনি শুধু আমার মাথার উপরে নয়, শিল্প, সাহিত্য, সাংস্কৃতিক নানা রকমের কার্যক্রমের মাথার উপরে উনি বট বৃক্ষের মতো ছিলেন। আমি 2014 সাল থেকে ঢাকায় শিল্প সাহিত্যের সাথে কাজ করছি, তখন থেকে ওনার সাথে আমার বেশি পরিচিতি। কিন্তু কবি আল মুজাহিদিকে চিনি আমার সেই অনেক ছোটবেলা থেকে, তার সাহিত্য অঙ্গনে তার যে পদচারণা ছিল সেখান থেকে। কবি আল মুজাহিদি এই প্রতিষ্ঠানের উনি সভাপতি, এখন এই প্রতিষ্ঠানের সভাপতি শূন্য। কবিতা বাংলাদেশের উনি সভাপতি ছিলেন, উনি চলে গিয়েছেন। তো আল্লাহর কাছে বলছি, আল্লাহ তুমি আমাদের এই মহান অভিভাবক যিনি চলে গিয়েছেন, তুমি তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করো আল্লাহ, এবং তার যে শূন্যতা, এই শূন্যতা পূরণ হওয়ার তৌফিক দান করো, এবং তার শোক সন্তপ্ত পরিবারকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। কবি আল মুজাহিদির উপরে এখানে অনেক গুণীজন আছেন, তারা কথা বলবেন, তারপরও আমি দু একটা বিষয় বলবো। আমি ওনার কাছ থেকে যা বুঝেছি, উনি বাংলাদেশের একজন বর্ষিয়ান রাজনীতিবিদ ছিলেন। এটা বলতে হবে না, এটা সবাই অকপটে স্বীকার করবেন, এটা ইতিহাসে লিপিবদ্ধ। উনি একদিকে বর্ষিয়ান রাজনীতিবিদ ছিলেন, আর একদিকে শিল্প সাহিত্যেরও আবার বরেণ্য মানুষ ছিলেন, অভিভাবক ছিলেন। উনি সাহিত্যের এই রাজনীতির পাশাপাশি যে সাহিত্যের নানা দিক বিভাগে কাজ করেছেন, এটা সাধারণত সব সাহিত্যিক বা সব শিল্পবোদ্ধাদের জীবনে এটা ঘটে নাই, যেটা কবি আল মুজাহিদির জীবনে ঘটেছে। কবি আল মুজাহিদি একজন বর্ষিয়ান রাজনীতিবিদ ছিলেন, উনি একজন সাহিত্যিক ছিলেন, কবি ছিলেন, গল্পকার ছিলেন, ঔপন্যাসিক ছিলেন, শিশু সাহিত্যিক ছিলেন, এবং গুণীজন সম্পাদক এবং অনুবাদক ছিলেন। ওনার আমি কিছু কিছু বই পড়েছি, এবং সেগুলোর মধ্যে আমি দেখেছি মাটির যে ঘ্রাণ, মাটির যে গন্ধ, এই দেশের এই দেশপ্রেম উনি এটা তুলে নিয়ে এসেছেন। উনি ওনার কাব্য গ্রন্থের মধ্যে দেখবেন লিখেছেন মৃত্তিকা অতি মৃত্তিকা নামে একটি কাব্যগ্রন্থ লিখেছেন। এরপরে লিখেছেন দূর পারাবত, এরপরে পৃথিবীর ধুলো নাটক লিখেছেন ভঙ্গুর গোলাপ, এরপরে শিশু তোষ নাটক লিখেছেন পাখির পৃথিবী। এরপরে আমরা যদি দেখি যে উপন্যাস চাঁদ ও চিরকুট, এরপরে মানব বসতি নামে উনি উপন্যাস লিখেছেন, দিন বদল নামে উপন্যাস লিখেছেন। প্রবন্ধ গল্পের মধ্যে যদি দেখি, দেখব আমরা যুগান্তরের যাত্রী, কাল কালান্তর, জীবন অনাদি। এরপরে ওনার অনেক অনুবাদ গ্রন্থ রয়েছে, কিশোর কবিতা রয়েছে, এরপরে কিশোর উপন্যাস রয়েছে, ছুটির ছুটি। এরপরে যদি আমরা আর একটা জিনিস দেখি, সেটা হলো ওনার ছড়া গ্রন্থ খোকার আকাশ। উনি তরুণ প্রজন্ম, যারা আগামী দিনে এই দেশ লিড করবে, যারা মানুষ হয়ে এই দেশকে সুন্দর করে সাজাবে, তাদের জন্য স্বপ্ন দেখাইছেন, লিখছেন খোকার আকাশ। এরকমের ওনার যে লেখনী, ওনার যে সাহিত্য ভাণ্ডার, এই সাহিত্য ভাণ্ডারের সাথে আমরা অনেকেই সব কিছুর সাথে পরিচিত না। আজকে আমি উদাত্ত আহ্বান জানাবো, এই বরেণ্য কবির যত লেখা রয়েছে, যেগুলো এখনো প্রকাশ পায় নাই,
পাণ্ডুলিপি রয়ে গেছে, এগুলো এই দেশের জন্য, এই মাটির জন্য, আমাদের জন্য, মানবতার জন্য লিখেছে, এগুলোকে বাংলা একাডেমি সহ যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা এগুলোকে প্রকাশের উদ্যোগ গ্রহণ করবে, সেই উদাত্ত আহ্বান জানাচ্ছি। সাথে সাথে যারা পাবলিশার আছে, আমি নিজেও চেষ্টা করব, আমাদের একটা পাবলিকেশন আছে দেশজ প্রকাশন, এবং অন্য যারা পাবলিশার আছে তারাও এই উদ্যোগে সামিল হবেন সেই প্রত্যাশা রাখছি। সাথে সাথে আরেকটি বিষয় আমি বলবো যে অপ্রকাশিত পাণ্ডুলিপি শুধু নয়, ওনার যত রচনা রয়েছে, উনি 21 পদকপ্রাপ্ত কবি, সুতরাং আমাদের প্রবল প্রত্যাশা যে সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থেকে তার পুরো রচনাবলী প্রকাশ হবে, এই প্রত্যাশা আমরা রাখতে চাই। সাথে সাথে আরেকটি বিষয় আমি বলতে চাই, সেটা হলো এই গুণী কবি বাংলাদেশের সুনাম সুখ্যাতির জন্য উনি অনেক অবদান রেখেছেন, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য উনি অবদান রেখেছেন। উনি শুধু যুদ্ধই করেন নাই, আবার এই দেশ মাটির জন্য কারাবরণ করেছেন, দীর্ঘদিন কারাবরণ করেছেন। ফ্যাসিস্ট আমলে উনি ওনার যে কলম সৈনিকের ভূমিকা উনি সেটা পালন করেছেন। বিশ্বাসের এই কবিকে এক ঘরে করে তাকে মানসিকভাবে এক প্রকারের নির্যাতন করা হয়েছে আমি বলবো। 21 পদকপ্রাপ্ত কবি, বাংলাদেশে এই বরেণ্য কবি অসুস্থতার সময় তার পাশে দাঁড়ানো দরকার ছিল আমাদের সবার, তার পাশে দাঁড়ানো দরকার ছিল এই দেশের গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানগুলোর, এই দেশের সরকারের দায়িত্ব ছিল তার পাশে দাঁড়ানোর জন্য। আমি খুবই কষ্টের সাথে বলছি, দীর্ঘ প্রায় 1 বছর উনি অসুস্থ ছিলেন, বেডে বিছানায় ছিলেন। আমি চেষ্টা করেছি মাসে 2 বার, সপ্তাহে 1 বার যাওয়ার জন্য, আপনারা অনেকে গিয়েছেন, কিন্তু আমি লক্ষ্য করেছি এদেশের আমরা যারা শিল্প সাহিত্যের আন্দোলন করি আমাদের অনেকেই তার পাশে যান নাই। কিন্তু এই শিল্প সাহিত্য গড়ে ওঠার জন্য কবি আল মুজাহিদির যে অনন্য অবদান, সেই 72 সাল থেকে ইত্তেফাকের সম্পাদকের পাতার দায়িত্ব পালন করেছেন, কত কবি কত সাহিত্যিক তিনি তৈরি করে গেছেন। কিন্তু আমি ছোট্ট বয়সে বলছি যে যেইভাবে ভিড় করার কথা ছিল ওনার অসুস্থতায়, ওনার প্রয়োজনের সময়, সেটা লক্ষ্য করা যায় নাই। আজকে আমরা যেখানে পিছিয়ে থাকব, সেখানে এই দেশের সরকার আরো বেশি পিছিয়ে থাকবে। আমাদের ইউনাইটেড হতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের এরকম গুণীজন হারিয়ে যাবে, কেউ জানবে না, কেউ শুনবে না, সরকার পাশে দাঁড়াবে না, সেটা হতে পারে না। আজকে কবি আল মুজাহিদির একবার চিকিৎসার জন্য ইউনাইটেড হসপিটালে 15 লক্ষ টাকা লেগেছে। কবি আল মুজাহিদির কি এরকমের অনেক বড় অঢেল সম্পত্তির মালিক? বাংলাদেশের কোন কবি, কোন সাহিত্যিক, কোন শিল্পীর এত সম্পদের অধিকারী ছিল? আমার জানা নাই। সুতরাং এই কবির সুচিকিৎসা দরকার ছিল এই রাষ্ট্রের। কবি আল মুজাহিদির সুচিকিৎসার অভাবে আমার খুব কষ্ট হয়। শুধুমাত্র অর্থের অভাবে কবি আল মুজাহিদিকে বাসায় রাখা হয়েছিল, যে 15 লক্ষ টাকা লাগার পরে তাকে এত হিউজ নাম্বার টাকা ব্যয় করা তার পরিবারের জন্য কঠিন হয়ে পড়েছিল। আমরা পরে আবার যে তাদের সাথে কথা বলে ক্রিসেন্ট হসপিটাল উত্তরাতে তাকে ভর্তি করা হয়েছে। ওখানে যখন বেশি সমস্যা হয়ে গেছে, সর্বশেষ তাকে আবার ইউনাইটেড হসপিটালে নিয়ে আসা হয়েছে। আমি প্রতিদিন সেখানে যাওয়ার জন্য চেষ্টা করেছি, ওই পরিবারের সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তাদের যে মানবতর জীবন যাপন ছিল শেষ সময়ে, অর্থনৈতিক সংকট, কিন্তু আমরা পারি নাই। কিন্তু এই কবি আমাদেরকে দিয়ে গেছেন সব সময় এই দেশ মাটির জন্য। কবি আল মুজাহিদির সর্বশেষ যে হসপিটাল থেকে কবরস্থ পর্যন্ত হিউজ টাকা প্রয়োজন হয়েছে, কারণ ইউনাইটেড হসপিটালে একদিনে কত টাকা খরচ হয় আপনারা জানেন। আমরা চেষ্টা করেছি যে এই পর্যন্ত সর্বশেষ যে বিষয়গুলো ছিল পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, কিন্তু আমি আমার জায়গা থেকে বলবো, আমরা কবি আল মুজাহিদির প্রতি সুবিচার আমরা করি নাই, আমরা করি নাই, আমাদের এই দেশ জাতি করে নাই, এই রাষ্ট্রও করে নাই। আমি উদাত্ত আহ্বান জানাবো, আজকে কবি আল মুজাহিদি চলে যাবেন, কালকে আমি যাব, আরও বরেণ্য কবি সাহিত্যিক শিল্পী যাবে। আমাদের এই হাউস থেকে আওয়াজ তুলতে হবে। আমাদের শিল্প সাহিত্যের লোক যারা আছে তারা এই দেশের জন্য লিখে, তারা এই দেশের জন্য কথা বলে, তারা এই দেশের মাটির সার্বভৌমত্বের জন্য, আধিপত্যের বিরুদ্ধে তারা আলিপের মতো সোজা হয়ে দাঁড়ায়। আমার খুব করে মনে পড়ছে, কবি আল মুজাহিদিকে ফোন করলে অনেকবার বলেছে, মনোয়ার তুমি কেমন আছো, তোমার পরিবার কেমন আছে, তোমার ছেলে, একবারে নাম দেখে বলতো জাওয়াদ জারি ভালো আছে। উনি তখনও অসুস্থ,
উনি আগামীকে বলতেন, মনোয়ার, আমাদের কিন্তু এই আধিপত্যবাদের বিরুদ্ধে আলিফের মতো সোজা হয়ে দাঁড়া থাকতে হবে, কোনো রকমের আপোষ করা যাবে না। আমরা এমন মানুষটিকে হারিয়ে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন কবি আল মুজাহিদিকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, সেই প্রত্যাশা কামনা করছি। সাথে সাথে আমি আবারও বলবো, তার অপ্রকাশিত লেখা প্রকাশ হোক, সবাই উদ্যোগ গ্রহণ করুক এবং তার রচনাবলী প্রকাশ হয়ে এই জাতির কাছে পৌঁছে দেওয়া হোক। আমরাও সেখানে পাশে থাকবো ইনশাআল্লাহ। কবি আল মুজাহিদির উনি যে শান্তির বার্তা বাহক ছিলেন, উনি যে শান্তির পৃথিবী চাইতেন। ছোট্ট করে আমি শতাব্দী সভ্যতা নামে একটি কবিতার শেষ অংশ একটু পড়ছি আপনাদের সামনে। ওহে শতাব্দী, তোমার শ্লীলতাহানির উপসংহার টানো, সর্বাপেক্ষা বড় বিল বোর্ডে নোটিশ টাঙিয়ে দাও, মনন শুদ্ধির ব্যগ্র ফরিয়াদ জানান দাও, পৃথিবীকে সভ্যতার আধার উৎসে সৃষ্টি বন্ধ করে তুলো, মহত্তম মর্মর মাতৃগতায় আর মর্তে রচনা করো অমূর্ত ভুবন। তুমি আর কতবার হেরে যাবে, কিত ব্যর্থতার দায়ভার সহ যার যার হয়ে কাঁদো কাঁদো কাঁদো। তোমার অজস্র ক্রন্দনে অনুবিদারণ শুদ্ধ হোক, স্তব্ধ হোক চিরতরে। আজ আমি শান্তি ব্রতী মহাপৃথিবীর দিকে তাকিয়ে রয়েছি। কবি আল মুজাহিদি তার লেখনীতে সফল বার্তায় সুন্দর শান্তিময় পৃথিবী চেয়েছেন। আগামীর বাংলাদেশ, আগামীর পৃথিবী হোক শান্তিময়। কবি আল মুজাহিদির কবর হোক শান্তিময়, সেই প্রত্যাশা কামনা করে আজকের এই সুন্দর আয়োজনের জন্য কবিতা বাংলাদেশকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।